নমস্কার, দেখছেন হাই নিউজ। আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। 1945 সালের আগস্ট মাসে জাপানের একটি সেনা এয়ারক্রাফট, সেনাবাহিনীর বিমান তাইহোকু এয়ারপোর্টে ভেঙে পড়েছিল এবং তারপর থেকেই এক বঙ্গ সন্তানের খোঁজ মেলেনি। অনেকেই বলেন যে তিনি সেই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, অনেকে বিশ্বাস করেন না যে সেই বিমান দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন, অনেকে তো বিমান দুর্ঘটনা হয়েছিল এটাও বিশ্বাস করেন না। আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমি যে বঙ্গ সন্তানের কথা বলছি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি শুধু আপনাদের মনে করাতে চাই এই ঘটনার 500 বছর আগে আর এক বঙ্গ সন্তান এভাবেই বাংলার বাইরে হঠাৎ করেই অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। অনেকে বলেন তাকে মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল, অনেকে তার মৃত্যু হয়েছিল এই তত্ত্বে বিশ্বাস করেন না, অনেকে তার মৃত্যু হয়েছিল এই তত্ত্বে বিশ্বাস করলেও তাকে খুন করা হয়েছিল এই তত্ত্বে বিশ্বাস করেন না। কিন্তু সেই বঙ্গ সন্তানেরও পরিণতি ঠিক কি হয়েছিল, ঘটনা ঠিক কি ঘটেছিল তা আজ অব্দি আমরা জানি না। আর যে ঘটনা 1945-এ ঘটেছে তার সেই রহস্যের এখনো কিনারা করা সম্ভব হয়নি। আর যে ঘটনা 500 বছর আগে ঘটেছে আজ কিভাবে তার কিনারা করা সম্ভব। কিন্তু তবুও নিমাই সন্ন্যাসী বা শ্রীকৃষ্ণ চৈতন্য যেভাবে উড়িষ্যার পুরীতে হঠাৎ করেই একদিন অদৃশ্য হয়ে গেলেন এবং অনেকে পরে এই তত্ত্ব প্রচার করলো যে তাকে খুন করা হয়েছিল মন্দিরের ভেতরে, জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে, সেই বিষয়টা নিয়ে কিন্তু গবেষণা এখনো চলছে। গবেষকরা নিত্য নতুন থিওরি এ বিষয়ে সামনে আনছেন। তেমনই একজন রজত পাল, তার একটি কাজ আমাদের হাতে এসেছে যেখানে তিনি চৈতন্যের এই অন্তর্ধান রহস্য নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন। তার একটি পুস্তকও প্রকাশিত হয়েছে, বইটির নাম চৈতন্য শেষ কোথায়। আজ আমাদের সঙ্গে রজতবাবু। আপনাকে স্বাগত স্টুডিওতে। আমি আপনার এই বইটা পড়ছিলাম, পড়ে দেখলাম যে চৈতন্য সম্পর্কে আমাদের যে সাধারণ ধারণা সেই ধারণার সঙ্গে আপনার লেখা অনেক জায়গাতে মিলছে না, বা আমার এটা এভাবে বলা উচিত যে আমাদের সঠিক ধারণাই ছিল না নিমাই সন্ন্যাসী বা শ্রীকৃষ্ণ চৈতন্য সম্পর্কে। আপনার বইয়ের মধ্যে ওনাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, ওনার সম্পর্কে যে তত্ত্বগুলো সামনে আনা হয়েছে, আমার মনে হয় 90% বাঙালি তার অনেক কিছুই জানেন না। হয়তো অনেকে জানেন যারা এ নিয়ে আলাদা করে পড়াশুনো করেছেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে নিমাই সন্ন্যাসী সম্পর্কে যা জেনেছি তার সঙ্গে অনেক কিছুই মিলছে না। আমি বিস্তারিত যাব, কিন্তু প্রথম আলোচনাটা যেখান থেকে শুরু করতে চাই তা হলো শ্রীকৃষ্ণ চৈতন্যকে মন্দিরের গর্ভগৃহে পাণ্ডারা খুন করেছিলেন, এই যে থিওরিটা, এটা প্রথম কিভাবে এলো, কারা আনলো? হ্যাঁ, নমস্কার। প্রথম থিওরি ধরুন 100 বছর, 100 থেকে 115 বছর দীনেশচন্দ্র সেন উনি প্রথম এই প্রসঙ্গটা তুলেছিলেন। তারপরে বহু লেখক বলেছেন, উপন্যাস আকারে সমরেশ বসু কালকুট বলেছেন, তারপরে জয়দেব মুখোপাধ্যায় লিটেস্ট বলেছেন। কিন্তু এর আগে কিন্তু চৈতন্যদেব খুন হয়েছেন এই তত্ত্ব কখনোই ছিল না। এটা একদম 100 বছরের তত্ত্ব আর কি। কারণ চৈতন্যদেব নিয়ে বাঙালি মূলত জানে যে দুটো প্রধান গ্রন্থ, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত, একটি বৃন্দাবন দাস, একটি কৃষ্ণদাস কবিরাজ। সেখানে চৈতন্যদেবের অন্তর্ধান, মৃত্যু, তিরোধান নিয়ে কোনো কথা বলা নেই। এই দুটো হচ্ছে আকর গ্রন্থ, সমস্ত বৈষ্ণবরা এই বই দুটো পড়েন, সেখানে চৈতন্যদেবের শেষ পর্ব নিয়ে কিছু বলা নেই। আচ্ছা, এই যে কিছু বলা নেই এটাও তো রহস্যজনক। কিছু না বলা মানে কি আমাদের ধরে নিতে হবে যে এরকম কিছু ঘটেনি, বা ঘটলেও তারা যদি চৈতন্যকে খুন করা হয় তার ফলে যারা এই বইগুলো লিখছেন তারা এইভাবে ভাবতে পারেন যে যাকে তারা ভগবান মানতেন তাকেও খুন করা সম্ভব, এটা তিনারা লিখবেন না। মানে তাদের মানসিকতা তো আমরা এখানে বসে আজকের দুনিয়ায় বসে বিশ্লেষণই করতে পারবো না। আমি দুটো গ্রন্থের নাম বললাম, এবার সমসাময়িক মানে আমি এই দুটো গ্রন্থ চৈতন্যদেব যে সময় ছিলেন 500 বছর আগে, উনি তো 1486 সালে জন্মেছেন, সেই সময় তার পরবর্তী সময়ে এই দুটো গ্রন্থ লেখা হয়েছিল। সমসাময়িক আরও দুটো গ্রন্থ লেখা হয়েছিল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, সেখানে কিন্তু ওনার মৃত্যুর কথা বলা আছে, যে পায়ে ইটের আঘাত লেগে পা
নাম সংকীর্তন করতে করতে সে পা গ্যাংগ্রিন হয়ে যায়, সেটা পরবর্তীকালে মারা যান। এরকম একটা তথ্য কিন্তু জয়ানন্দ দিয়েছিলেন। মানে অল্টারনেটিভ থিওরি রয়েছে এবং এটা অনেক বিশ্বাসযোগ্য বাস্তবসম্মত একটা তত্ত্ব। খানিকটা। কিন্তু তাহলে এই খুনের তত্ত্বটা আনা হলো কেন? দীনেশচন্দ্র সেন, দীনেশচন্দ্র সেন হচ্ছেন বিদ্যাসাগর, ওনার সমসাময়িক আর কি। ওনার চৈতন্য সম্পর্কে দুটি গ্রন্থ রয়েছে আর কি। উনি প্রথম এই তত্ত্বটা তুলেছিলেন যে ওনার মনে হয়েছিল চৈতন্যদেবকে হত্যা করা হয়েছে। মনে হয়েছিল, সেফ মনে হয়েছিল, কোনো বেস নেই। দেখুন, আমি এই যে জায়গাটা থেকে শুরু করলাম এই জায়গাটা থেকে ফেরত আসবো, কিন্তু তার আগে আপনার এই বইটা পড়ে আমার মনে হয়েছে চৈতন্য সম্পর্কে আমাদের যে সাধারণ ধারণা শ্রীকৃষ্ণ চৈতন্য সম্পর্কে, বা আমি যদি তার আগের পর্বে তাকে নিমাই বলে লোকে চিনতেন, নিমাই সন্ন্যাসী, সন্ন্যাস জীবনের আগেও তিনি যথেষ্ট পণ্ডিত মানুষ ছিলেন, নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত ছিলেন। এই মানুষটিকে আমরা সেভাবে চিনিই না, তার সম্পর্কে যেটুকু আমরা জেনেছি তার সঙ্গে আপনার বইতে তার যে বিবরণ পাচ্ছি, এবং আপনি তো বিভিন্ন রেফারেন্স থেকে তাকে ওখানে গড়ে তুলেছেন, তার অনেক কিছুই মিলছে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে তিনি সন্ন্যাস জীবনের আগে যখন তিনি পড়াশোনা শেষ করেছেন এবং পণ্ডিত হিসেবে তার খ্যাতি হয়েছে, তখন তিনি বিভিন্ন পণ্ডিতদের রীতিমতো তর্কে হারাতেন এবং হেয় করতেন। ট্রু, তাতে সমস্যা কি? মানে আমি বলতে চাইছি বৈষ্ণবদের যেরকম আমরা বিনয়ী দেখি, বিনয় বৈষ্ণবের সঙ্গে বিনয়ী এই কনসেপ্ট কবে থেকে এসেছে? বৈষ্ণবরা তো চিরকাল লড়াই করেছে। বিষ্ণু, সে তো হিন্দু শাস্ত্রে দেখবেন বিষ্ণু লড়াই করছে, একজন যোদ্ধা দেবতা, ইন্দ্রের মতোই একজন যোদ্ধা। বৈষ্ণবদের যে 10 অবতার বলা হয়, রাম বলুন পরশুরাম বলুন, সবাই যুদ্ধ করছে। বৈষ্ণবরা বিনয়ের অবতার, এটা কবে থেকে এলো? এরকম তো ছিল না, এগুলো তো পরবর্তীকালে সংযোগ। আপনি বলতে চাইছেন 500 বছর আগে বৈষ্ণবরা যুদ্ধও করেছেন? অবভিয়াসলি, ভারতবর্ষের কতগুলো রাজবংশ বৈষ্ণব ছিল। গুপ্ত সাম্রাজ্যের বিরাটভাবে বৈষ্ণব ভক্ত ছিল। বাংলায় সেনেরা বৈষ্ণব ছিল, যুদ্ধ করেনি। বৈষ্ণবরা সব ছেড়ে শুধু হরিনাম সংকীর্তন করবে, এটা তো পরে, ভক্তিবাদ তো পরে এসেছে। নিমাই তো ব্রাহ্মণ সন্তান, তিনি তো ক্ষত্রিয় নন, কিন্তু এই ধরনের ক্ষত্রিয় যে গুণ তার উনি যুদ্ধ কোথায় করলেন? উনি রেগে গেছেন, সে বললে মানে যদিও কতটা বিশ্বাস করি আমরা সেটা প্রশ্ন আসে। জ্যোতিষশাস্ত্র মতে উনি সিংহ রাশি, সিংহ লগ্ন। তো সিংহ যেরকম, মানে এতে ভাগ্য কতটা বোঝা যায় জানি না, কিন্তু চরিত্র বোঝা যায়। সিংহ অকারণে যুদ্ধ করে না, কিন্তু প্রয়োজন হলে যুদ্ধ করে। তার মানে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য সম্পর্কে যে ধারণা পোষণ করি, ইভেন বৈষ্ণবদের সম্পর্কে যে ধারণা পোষণ করি, আপনি বলছেন এটা একটা আধুনিক ধারণা। ভক্তিবাদ তো মধ্যযুগে এসছে, 1400, 1500, 1600 ওই পিরিয়ড থেকে ভক্তিবাদ এসেছে। তার আগে বৈষ্ণব ধর্ম তো আর 5টা ধর্মের মতোই। তা নিমাই সন্ন্যাসী হলেন, আমি জানি তার মানে আমরা এটা যেটুকু আমরা পড়াশোনা করেছি তাতেই এটা পাওয়া যায় যে তার দাদা বিশ্বরূপ বোধহয় তার নাম ছিল, তিনিও সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। তা সন্ন্যাসী হয়ে যাওয়ার বিষয়টা পরিবারের মধ্যে ছিল, সেই জন্যই কি তিনি সন্ন্যাসী হলেন? না হলে একজন যথেষ্ট রেগে যাচ্ছেন, তার মধ্যে এই ধরনের মানবিক গুণ যথেষ্ট প্রকট, তিনি পণ্ডিত, বিভিন্ন পণ্ডিতদের হারাচ্ছেন, হঠাৎ করে সন্ন্যাসী হয়ে গেলেন? দাদার ভীষণ প্রভাব ছিল। মানে চৈতন্যদেব, মানে উনি বিশ্বরূপ আর বিশ্বম্ভর আমরা বলি, 2 ভাইয়ের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। চৈতন্যদেব যখন 11 বছর বয়স, দাদার তখন বিবাহ ঠিক হয়েছিল, উনি বিবাহ না করে চলে গেছিলেন। এবং উনি, আমরা যা রেফারেন্স পেয়েছি, ওই দাদা ভাইয়ের জন্য কিছু কথা লিখে রেখে গেছিলেন, যেটা সচী মাতা নষ্ট করে ফেলেছিলেন। মানে এই বংশের মধ্যে একটা আধ্যাত্মিক যোগ কিন্তু ছিল, মানে একটা সম্পর্ক ছিল। এর সাথে কিছু দক্ষিণ ভারতীয় মাধ্যাচার্য, একটা বৈষ্ণব সম্প্রদায়, রামানুজবাইদের সম্প্রদায়ের একটা যোগাযোগ ছিল। আপনি নাম পাবেন, ঈশ্বরপুরী নাম পাবেন, কেশব ভারতী নাম পাবেন, মাধবেন্দ্রপুরী নাম পাবেন। এনাদের সাথে কিন্তু এই বংশের দীর্ঘ পরিচয় ছিল, সম্পর্ক ছিল। মাধবেন্দ্রপুরী একবার এসেছিলেন নবদ্বীপে, ঈশ্বরপুরী তো এসেছিলেনই, যাতায়াত ছিল। মানে এই অ্যাকচুয়ালি আজকের দিনটা, আজকের সময় দাঁড়িয়ে আমাদের সমাজে যেমন কেউ নাস্তিক, কেউ ধর্মবিশ্বাসী, আজ থেকে 500 বছর আগে সবাই কোনো না কোনো ঈশ্বর বিশ্বাস করতেন, নাস্তিক কনসেপ্টটা ছিল না। এবার
কেউ বৌদ্ধ হতে পারেন, কেউ ব্রাহ্মণ বৈদিক মতে পূজা অর্চা করতে পারেন, কেউ অন্যভাবে করতে পারেন। ঈশ্বর বিশ্বাস কিন্তু তখন সর্বত্র ছিল। চারবাকের মতো কিছু একদম বিচ্ছিন্ন কিছু সম্প্রদায় বাদ দিয়ে আপামর মানুষ কোনো না কোনো ভাবে ঈশ্বর ভক্তি কিন্তু ছিল। নাস্তিকতা সেভাবে ছিল না সমাজে। এই পরিবারের মধ্যে তার প্রভাব ছিল। তো তিনি যখন সন্ন্যাসী হলেন, এই সিদ্ধান্তটা, তিনি সন্ন্যাসী হবেন, এই সিদ্ধান্তটা কি নিমাইয়ের ক্ষেত্রে হঠাৎ নাকি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ছিল? হঠাৎ। তার দাদা সন্ন্যাসী হয়ে যাওয়াটা শুনেছি তিনি বাড়ি ছেড়েই চলে গিয়েছিলেন, কিন্তু নিমাইয়ের ক্ষেত্রে আমি যতটুকু পড়েছি তিনি প্রথমে একজনের কাছে দীক্ষা নেন, তারপরেও তিনি বাড়িতেই ছিলেন, তিনি সংসার ধর্ম পালন করেছেন, তারপর তিনি আরেকজনের কাছে দীক্ষা নেন। না, উনি সন্ন্যাস দীক্ষাটা কেশব ভারতীর থেকে নিয়েছিলেন। কেশব ভারতী কাটোয়া, কিন্তু তার আগেও তিনি কারোর কাছে একটা দীক্ষা নিয়েছিলেন। ঈশ্বরপুরী তার সাথে গয়াতে দেখা হয়েছিল যখন বাবার পিণ্ড দিতে গেছিলেন। হ্যাঁ, ঈশ্বরপুরী ওনাকে দীক্ষা দিয়েছিলেন কিনা এ নিয়ে বিতর্ক আছে। আচ্ছা। কারণ কেশব ভারতী কাটোয়ায় যার আশ্রম আর কি, উনি দীক্ষা দিয়েছিলেন এবং তারপরেই ধরাচূড়া ত্যাগ করে সন্ন্যাস নেওয়াটা ওই পিরিয়ডে হয়েছিল। তারপরে কিন্তু নিমাই আর বাড়ি ফেরেননি, নবদ্বীপে ফেরেন। মানে কাটোয়া থেকে তিনি আর নবদ্বীপ ফেরত আসেননি। কিন্তু ঈশ্বরপুরীর একটু আগে আপনি আলোচনা প্রসঙ্গে বললেন যে ঈশ্বরপুরী নাকি নবদ্বীপে এসেছিলেন, অথচ এখন বলছেন যে নিমাইয়ের সঙ্গে দেখা গয়াতে হয়েছিল। হ্যাঁ, নবদ্বীপে যখন এসেছিলেন তখন নিমাইয়ের সাথে সেভাবে দেখা হয়নি। কারণ বলি, বড় ভাই সন্ন্যাস নেওয়ার পর সচিমাতা একটু নিমাইকে আগলে আগলে রাখতেন। এই ধরনের যারা সাধু সন্ন্যাসী ইত্যাদির সাথে যোগাযোগ রাখতো, উনি ছেলেকে সেদিকে ঘেঁষতে দিতেন না। স্বাভাবিক। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না, চৈতন্যদেবের বা তার দাদার আগে 7 জন না 8 জন দিদি জন্মেছিলেন, মারা গেছিলেন। জগন্নাথ মিশ্র এবং সচিমায়ের 7 জন না 8 জন মেয়ে জন্মেছিল। তারপরে সন্তান হচ্ছে বিশ্বরূপ। সে ছেলে সন্ন্যাস হয়ে যাওয়া মানে মায়ের কাছে চূড়ান্ত আঘাত। তারপরের যে ছেলে তাকে আগলে আগলে রাখতে না, এই ছেলে যেন কোনোভাবেই ওই দিকে না যায়। ওই জন্যই কি উনি একটু স্পয়েলড চাইল্ড ছিলেন? খানিকটা। এই যে আপনি এই যে উদ্ধত যে একটা ব্যবহার, যদিও পণ্ডিত ছিলেন কিন্তু সেই পণ্ডিত একই সঙ্গে জ্ঞান তো বিনয় নিয়ে আসে, তার ভেতরে সেই বিনয় প্রকাশ ছিল। জ্ঞানী কিন্তু এক নয়। মানে পণ্ডিত মানে আমি জানি, জ্ঞানী মানে জানাটা আমি প্রয়োগ করি আর কি, দুটো একটু তফাৎ থাকে। প্রথম জীবনে নিমাই পণ্ডিতই ছিলেন, পরে উনি পাণ্ডিত্যটাকে আত্মস্থ করেছেন ওনার মতো করে। আপনার বইতেই আমি উল্লেখ পেয়েছি যে নিমাই পণ্ডিত নিজের পছন্দে বিবাহ করেছিলেন, যেটা তখনকার দিনে খুব ইউনিক। এইটা কি কোনো বিস্তারিত বিবরণী পাওয়া যায়? না, নবদ্বীপ পাশেই গঙ্গা স্নান করতে গিয়ে লক্ষ্মীপ্রিয়াকে দেখেছিলেন, পছন্দ হয়েছিলেন, মাকে বলেছিলেন, মা সেটা এক বাক্যে মেনে নিয়েছিলেন। কারণ ছেলে বাড়িতে থাকবে, মানে বড় ছেলের মতো সন্ন্যাস নিয়ে নেবে না, এটা একটা গ্যারেন্টির মতো মেনে নিয়েছিলেন। ফলে কোনো রকম আপত্তিও করেননি, তাড়াতাড়ি বিবাহে রাজি হয়ে গেছিলেন। কিন্তু এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তখনও পর্যন্ত সন্ন্যাস জীবনের প্রতি কোনো আগ্রহ তার ছিল না। পরবর্তীতে লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পর আমি ধরে নিতে পারি যে তিনি হয়তো আঘাত নিশ্চয়ই পেয়েছেন, কিন্তু আবার দ্বিতীয় বিবাহেও তিনি রাজি হয়েছিলেন। তার মানে তখনও তিনি সন্ন্যাস নেওয়ার কোনো পরিকল্পনা করেননি। দ্বিতীয় বিবাহ ততদিনে এর বয়সটা একটু দেখতে হবে। মানে উনি জন্মেছেন 1486, ওনার দাদা চলে যাচ্ছেন 1497, 11 বছর। তার 1 বা 2 বছর পরে বাবা মারা যাচ্ছেন, জগন্নাথ মিশ্র। বিবাহ করছেন 16 বছর বয়সে, প্রথম বিবাহ করার পর উনি পূর্ববঙ্গে গেছিলেন। অ্যাকচুয়ালি ওনারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, সিলেট থেকে এসেছিলেন, মানে নবদ্বীপে এসেছিলেন জগন্নাথ মিশ্র শ্রীহট্ট থেকে। তো ছেলে নিমাই গেছিলেন, সেখানে ফিরে আসার পর খবর পান যে স্ত্রী মারা গেছে। তো 20 বছর বয়স হতে হতে খুব প্রিয় দাদা এবং বাবা এবং স্ত্রী, যাকে উনি নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন, মারা যায়। এতে কিন্তু ওনার মধ্যে একটা বৈরাগ্য এসেছিল, এটা অস্বীকার করা যাবে না। ফলে দ্বিতীয় বিবাহ মা খানিকটা নিজেই ছেলেকে আটকে রাখার জন্যই করেছিলেন। মানে সেখানে তিনি কতটা মানে রাজি ছিলেন বা তার কতটা আগ্রহ ছিল? প্রথম বিবাহের মতো অত উৎসাহ ছিল না। আচ্ছা, আপনি শ্রীহট্টের প্রসঙ্গ তুললেন,
শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসের আগে, সন্ন্যাস জীবনে যাওয়ার আগে তিনি শ্রীহট্টে গেলেন, কেন গেলেন এই সম্পর্কে কোনো ব্যাখ্যা না, পাওয়া যায়? শ্রীহট্ট এই যাওয়াটা নিয়ে সমস্যা নেই, কারণ অ্যাকচুয়ালি পূর্ববঙ্গ থেকেই তখন অধিকাংশরা এসছিলেন। অদ্বৈত আচার্য এসছিলেন, ওই পরিবার এসছিলেন, বহু পরিবার এসছিলেন। পরবর্তী জীবনের যে নামগুলো উঠে আসবে সেগুলো দেখলেও দেখা যাবে পূর্ববঙ্গ থেকেই তারা চলে এসছিলেন। মানে শ্রীহট্ট বা ওই অঞ্চলগুলো একসময় বিরাট বিরাট পণ্ডিত এবং বিভিন্ন ক্ষেত্র ছিল, তারা চলে আসেন নানাবিধ কারণে। ওইখানে কিছু মানুষ তখনও ছিলেন। আর জগন্নাথ মিশ্র মারা যাওয়ার পর পরিবার খুব অভাবের মধ্যে পড়েছিলেন, আর বড় ছেলে সন্ন্যাস হয়ে যাওয়ার পর তো খানিকটা ওই পণ্ডিতরা গেলে তারা কিছু অর্থকড়ি জায়গাটাও হতো আর কি। অর্থকড়ি একটা বড় কারণ ছিল ওনার যাওয়ার। মানে ওখানে যাওয়ার ফলে ব্রাহ্মণ পণ্ডিত হিসেবে তিনি কিছু নজরানা পেতে, আরো কিছু নজরানা কথাটা ঠিক প্রযোজ্য নয় আর কি। মানে তখন কি হতো, কোনো বড় রাজা বা বড় জমিদার স্বীকৃতি দিলে তার সমাজেও একটা বাড়তো, তার টোলে অনেক বেশি ছাত্রও আসতো, মানে পরোক্ষ একটা প্রভাব পড়তো। মানে আপনি বলছেন কোনো মার্কেটিং পারপাসে তিনি গিয়েছিলেন? মার্কেটিং বলবো না এটা, আপনি দেখবেন সেই আমলে জ্ঞানী গুণী পণ্ডিতরা কিন্তু মাঝে মধ্যে রাজদরবারে যেতেন। মানে বুঝবে কে, আপনি দেখবেন যখন ইংরেজরা আসছে তখনও পর্যন্ত ভারতবর্ষের শিক্ষার হার 6%। মানে একটা 1911 সালের সেন্সাস রিপোর্ট আমি দেখেছিলাম, 6% না কত লিটারেট। মানে সমাজের তো অধিকাংশ মানুষ অশিক্ষিত, তা উনি পাণ্ডিত্যটা বলবেন কাকে? তো সেই পণ্ডিত লোক তখনও শ্রীহট্টে কিছু ছিল, ময়মনসিংহে কিছু ছিল, যারা শুনে বুঝবে যে ও কতটা জেনেছে। জ্ঞানটা তো বোঝাতে হবে আর কি। এবার রাজ দরবারে অনেক পণ্ডিতরা থাকতেন, রাজ পণ্ডিত সেখানে গিয়ে বললে তারা গুণের বিচার করতে পারবে। এটা সবসময় ঠিক বিদ্যা বিক্রি করাটার মতো নয়। বুঝবে কে যে আমি কতটা জ্ঞানী। আচ্ছা, এবার পারপাস যাই হোক, আমি এই জন্যই এই আলোচনাটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাচ্ছি। এই যে শ্রীহট্টে তিনি গেলেন, হয়তো সেই সময় তিনি ইতিমধ্যেই কিছুটা বিভিন্ন সাধনার দিকে ঝুঁকতে শুরু করেছিলেন, আমি ধরে নিতে পারি। শ্রীহট্টের কোনো প্রভাব তার এই মানসিকতার উপর পড়েছিল? সম্ভবত, পরিষ্কার করে বলা নেই, কিছু ছোটখাটো রেফারেন্সে রয়েছে। মানে ছোটখাটো বলতে তত পপুলার নয়, সেরকম কিছু আছে। কারণ শ্রীহট্ট একটু বলে দিই, আমাদের যে 51 শক্তিপীঠ বলে, সিলেট তার মধ্যে একটা পড়ে, ওখানে একটা শক্তিপীঠের কেন্দ্র আছে। এবং বৌদ্ধদের যে 4টে শক্তিপীঠের কথা বলে তার মধ্যে কামরূপ একটা, শ্রীহট্ট একটা। এই দুটো তন্ত্র সাধনার বিরাট ক্ষেত্র, কিন্তু কিছু প্রভাব তো আছে। কিন্তু নিমাই তো তান্ত্রিক ছিলেন না? নিমাই তান্ত্রিক ছিলেন না এটা তো আমি বলতে পারবো না, কারণ তখনকার ভারতবর্ষে সব ধর্মের লোকেরাই কোনো না কোনোভাবে তন্ত্রের অভ্যাস করতেন। মানে স্পেসিফিক্যালি তান্ত্রিক বলে আলাদা কিছু ছিল না, সব ধর্মের মধ্যেই তান্ত্রিকতা একটা জুড়ে গেছিল। আমরা যেটা জৈন ধর্ম বলি বা বৌদ্ধ ধর্ম বলি, তাতে প্রচুর দেবদেবী আছে। আপনি বিনয়তোষ ভট্টাচার্যের বই পড়বেন, বৌদ্ধদের দেবদেবীদের তালিকা দিয়েছে। আমরা জানি যে গৌতম বুদ্ধ ওই চিবর ধারণ করে ভিক্ষাবৃত্তি করেছেন, এবং তিনি ঈশ্বর বিশ্বাসের বিরোধী ছিলেন, তিনি কোনো ভগবান মানতেন না। হ্যাঁ, এবার বিনয়তোষ ভট্টাচার্য হচ্ছেন আমাদের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের ছেলে, পণ্ডিত মানুষ। তিনি 250 জন দেবদেবীর একদম বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বৌদ্ধ সব ধর্মের মধ্যেই লুকিয়েছিল আর কি এই সাধনাগুলো। আচ্ছা, তাহলে ধরুন এটা তো 1506 সম্ভবত, 20 বছর বয়স আপনি বলছেন নিমাইয়ের, অ্যাপ্রক্সিমেট 1506 তিনি ফেরত আসলেন শ্রীহট্ট থেকে। তারপরে তিনি তার প্রথম স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়েছেন, এবং আপনি বলছেন সেই সময় হয়তো কিছুটা বৈরাগ্য তার ভেতরে তৈরি হয়েছিল। এখান থেকে তিনি অ্যাকচুয়ালি কেশব ভারতীর কাছে দীক্ষা নিতে কাটোয়া গেলেন। না, দেরি আছে কেশব ভারতীর দীক্ষা। এই সময়টা কতটা, এই ডিস্টেন্সটা কতটা? কেশব ভারতীর কাছে গেলেন হচ্ছে 10 সালের জানুয়ারি, ধরুন মানে বছর 5 বছর 4 7 ফিরলেন পূর্ববঙ্গ থেকে। তারপরে উনি গয়াতে গেলেন বাবার পিণ্ড দিতে, সেখানে ঈশ্বরপুরীর সাথে সাক্ষাৎ হলো। তারপর ফিরে এলেন, তারপরে হরিনাম সংকীর্তন শুরু হলো। আচ্ছা, যার সাথে যুক্ত হলেন ওই হরিদাস, অদ্বৈত আচার্য। তখনও পর্যন্ত তিনি সন্ন্যাসী নন, তিনি গৃহী। কিন্তু এই যে সময়কার সাধনা,
এই সম্পর্কে আপনি অনেক কিছু লিখেছেন। এই যে সময়টা, তখনও তিনি কেশব ভারতীর কাছে যাননি। সাধনার সম্ভাবনার কথা বলেছি, মানে ওটাই করতেন সেটা বলিনি। কারণ বারবার করে সমস্ত বৈষ্ণব গ্রন্থগুলো বলছে যে বহিরঙ্গে নাম সংকীর্তন, অন্তরঙ্গে রস সাধনা। এইটার ব্যাখ্যাটা আমি দেওয়ার একটা খোঁজার চেষ্টা করছিলাম, তাতে মনে হয়েছিল এর সাথে কিছু তান্ত্রিক সম্পর্ক থাকতে পারে। আপনি কি একটু ইলাবোরেটলি বলবেন রস সাধনার বিষয়টা? না, আপনি দেখবেন আমাদের যত উপসম্প্রদায়গুলো রয়েছে, কর্তাভজা বলুন বা আউল চাঁদ বলুন, বাউল, দরবেশ, সব জায়গায় দেখবেন যুগল সাধনা হয়। মানে নারী পুরুষ, শিব শক্তি, যেভাবেই আমরা দেখি, যে কোনো বৈষ্ণব আখড়ায় গেলে আপনি দেখবেন বৈষ্ণব বৈষ্ণবী, মানে নারী পুরুষ মিলিত সাধনার একটা সম্পর্ক এর সাথে থাকতে পারে বলে আমার মনে হয়েছে। যেহেতু তন্ত্র, তন্ত্র মানে তন অর্থাৎ শরীর, এই শরীর সর্বস্ব সাধনার একটা প্রভাব চৈতন্যের ওপর ছিল, আমার ধারণা ছিল। এবং সেটা সন্ন্যাস হওয়ার, সন্ন্যাসী জীবনে যাওয়ার পরেও ছিল। সন্ন্যাস জীবন যাওয়ার পরে ছিল এইটা বলতে হবে, তার আগে আমাকে বলতে হবে যে আদৌ কি উনি সন্ন্যাস নিলেন? এই জায়গাটাই তো আমার একটা প্রশ্ন আছে। ব্যাখ্যা করুন, আমি কৌতূহলী হয়ে পড়ছি আপনার বক্তব্য শুনে। না, আমার এই বইটাতে আমি প্রায় সমস্ত বৈষ্ণব গ্রন্থের রেফারেন্স দিয়ে দেখিয়েছি, তারা সবাই বলেছেন এটা কপট সন্ন্যাসী। মানে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, বৃন্দাবন দাস বলেছেন, লোচন দাস বলেছেন, সবার লেখায় বারবার বলছেন কপট সন্ন্যাসী। এবং এক জায়গায় পাওয়া যাচ্ছে যে উনি কেশব ভারতী তাকে সন্ন্যাস দিতে চানইনি, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় একটি পয়েন্ট বারবার করে বলার, আপনি দেখবেন এই যে কেশব ভারতী এবং ঈশ্বর পুরী, এই যে পুরী ভারতী, এরা হচ্ছে 10 নামী সম্প্রদায়ের এক একটি ভাগ, জানেন হয়তো আপনি। পুরী, ভারতী, সরস্বতী, এরকম 10 রকম, অরণ্য, গিরি, তীর্থ। তো এই সম্প্রদায়ের আমি ধরুন পুরী, রামকৃষ্ণদেবের কাছে একজন তোতাপুরী এসেছিলেন, তো আমি যদি ওই সম্প্রদায়ে চলে যাই তাহলে আমার উপাধিও পুরী হবে। চৈতন্যদেবের তো পুরীও হলো না, ভারতীয় হলো না, তাহলে উনি কি হলেন? এবং তার নামের সঙ্গে কৃষ্ণ শব্দটা এলো কেন? শ্রীকৃষ্ণটা তো জুড়ে গেছে, ওটা পরবর্তীতে জুড়ে। হ্যাঁ, কিন্তু আসলে উনি চৈতন্য। কিন্তু সন্ন্যাস দিলে তো তার নতুন নামকরণ হয়। নাম হোক, তাতে অসুবিধা নেই, একটা নাম দিতে হয়, দেওয়া হয়েছে। কিন্তু উনি যতদিন ওনাকে আমরা অ্যাক্টিভিটির মধ্যে পেয়েছি লৌকিকভাবে, উনি কখনোই, মানে উনি সন্ন্যাস নিলেন, তারপরে 23-24 বছর আমরা লোকালয়ে পেয়েছি। আমার বইতে তো মৃত্যু হয়নি, আমি বলেছি, সেটাই পরে আসছি। কিন্তু 23-24 বছর পেয়েছি, 23-24 বছরেও কি উনি পুরী বা ভারতীয় হওয়ার যোগ্যতা হলেন না? মানে আমি বলতে পারি হয়তো যে আপনি কেশব ভারতী, আমাকে দীক্ষা দিলেন, কিছুদিন আপনি রামকৃষ্ণ মিশনে গেলেও দেখবেন প্রথমে একটা ব্রহ্মচারী দশা থাকে, তারপরে গিয়ে সন্ন্যাস দশা থাকে। চৈতন্যদেব 24 বছর ধরে চৈতন্যই থাকলেন, উনি পুরীও হলেন না, ভারতীয় হলেন না। এটা কিরকম একটু সন্দেহজনক নয়? এবং সমস্ত এই আকর গ্রন্থগুলোতে বলছে কপট সন্ন্যাস, কপট সন্ন্যাস। আদৌ কি উনি সন্ন্যাস হয়েছিলেন? এবার আমি আসি রজত বাবু, পুরীতে কেন গেলেন? পুরীর সঙ্গে কি সম্পর্ক? মাঝখানে একটাই খালি কথা বলবো, উনি সন্ন্যাস হয়েছিলেন যে সময় থেকে ওনাকে আর পাওয়া যাচ্ছে না, অ্যাকচুয়াল সন্ন্যাসটা তখন হয়েছিলেন। এটা মাঝখানে একটু বলে রাখি, কারণ দুটো গ্রন্থে আমরা পেয়েছি, একটি উড়িয়া গ্রন্থে পেয়েছি, একটি অন্য, যে কেশব ভারতী বলেছিলেন 50 বছর বয়স হলে উনি প্রকৃত সন্ন্যাস নিতে পারবেন। তো অ্যাকচুয়ালি যে সময় থেকে ওনাকে অন্তর্ধান বলা হয় তখন ওনার 48-49 মতো বয়স হয়েছে। আপনি তো প্রথমেই একদম শেষের পয়েন্টটাই চলে গেলেন, আমি ওইখানে যাব, চেষ্টা করব আগামী এই কয়েক মিনিট যা সময় আছে। না বলাটা, মানে কিন্তু ওই সময় তো ছিলেন না। আমরা যে নিমাই সন্ন্যাসীকে চিনি, সেই নিমাই সন্ন্যাসী ছিলেন না এখনো পর্যন্ত। আপনি বলছেন তার রেফারেন্স বৈষ্ণব গ্রন্থেই রয়েছে। আমি এবার আসি পুরীতে। তিনি নীলাচলে চলে গেলেন। নীলাচলে মহাপ্রভু খুব বিখ্যাত যাত্রাপালা। আমার প্রশ্ন হচ্ছে পুরীতে কেন গেলেন, নীলাচল কেন? না, তার আগে আমাকে একটু বলতে হবে ওনাকে নবদ্বীপ কেন ছাড়তে হলো। আচ্ছা, আগে তো উনি পুরী যাবেন না অন্য কোথাও যাবেন সেটা তো পরের কথা। উনি তো নাম সংকীর্তন করছিলেন, নবদ্বীপে তো ভালোই ছিলেন। কিন্তু ওই যে কাজী দলন যেটা হলো, ফলে প্রশাসকদের একটু সমস্যা হলো। এবং চৈতন্যদেব একা নয়, এন্টায়ার ওনার টিম কিন্তু নবদ্বীপ ত্যাগ করেছিল ওই সময়। অদ্বৈত আচার্য শান্তিপুরে চলে যান,
চৈতন্যদেবের সাথে এন্টায়ার টিম, নিত্যানন্দ চলে যান, জবন হরিদাস, যে হরিদাসকে 22 বাজারে বেত মারা হয়েছিল, উনি চৈতন্যদেবের থেকে অনেকটা বয়স্ক বেশি, প্রায় 34 বছর বড়, উনিও পুরী চলে যান। মানে সবাই নবদ্বীপ ত্যাগ করেন, মানে নবদ্বীপে তখন থাকা সম্ভব হচ্ছিল না। এইটা কিন্তু আগে একটু না বললে বুঝতে হতো। কেন সম্ভব হচ্ছিল না? ওই কাজীর বিরোধটা একটা বড়, কাজী তো একটা প্রশাসনিক পোস্ট, কাজীর সাথে বিরোধটা তো সত্যি হয়েছিল, যেটাকে হাইলাইট করা হয় যে সমগ্র বিশ্বে উনি সেই গণ আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। কাজী মানে কাজীকে আমরা পরবর্তীকালে এই আধুনিক যুগে অতটা বুঝি না, কাজী কিন্তু একজন বড় পোস্ট, মানে স্থানীয় রাজাই বলা যায়, প্রায় স্থানীয় রাজা শুধু নয়, তিনি দণ্ডমুণ্ডের কর্তা, দণ্ডমুণ্ডের কর্তা এবং বিচারক, জেলা বিচারক মতো আর কি। এবং ব্রিটিশ পিরিয়ডে যেমন হতো ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ম্যাজিস্ট্রেট মানে সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও বটে, মানে এখন যেমন আলাদা হয়ে গেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে সে শুধু প্রশাসন দেখে, ব্রিটিশ পিরিয়ডে কিন্তু ম্যাজিস্ট্রেট মানে সে জুডিশিয়ালও বটে। সেরকম কাজীর হাতে প্রচুর ক্ষমতা ছিল, ফলে কাজীর সাথে বিরোধটা একটা বড় কারণ ছিল। প্লাস সে সময়ে নবদ্বীপের অন্যান্য ব্রাহ্মণ যারা ছিলেন তারা পছন্দ করছিলেন না, কারণ চৈতন্যদেবের এবং তার টিম জাতপাতটাকে ভেঙে ফেলেছিলেন, যেটার বোঝার মতো বা যেটাকে স্বীকার করে নেওয়ার মতো হিন্দু সমাজ তখনও তৈরি হয়নি। মানে উনি তাঁতির বাড়ি চলে যাচ্ছেন, যার হাতে জল খাওয়া যায় না তার কাছে জল খেয়ে ফেলছেন, মানে দীর্ঘ এমন একটা সামাজিক আন্দোলন করে ফেলছিলেন। ফলে কাজীর কাছে যখন যান, এটা রেফারেন্সেই আছে, কাজী বলেছিলেন যে তোমাদের ব্রাহ্মণরাই তো এসে তোমার এগেনস্টে কমপ্লেন করে গেছে, তুমি ওদের শান্তি নষ্ট করছো আর কি। মানে পুরীতে থাকা যাচ্ছিল না, এটা একটা বড়, নবদ্বীপে থাকা যাচ্ছিল না, এটা একটা বড় পয়েন্ট। এবার আপনি যেটায় আসলেন, পুরী কেন, এটা আমারও তো অবভিয়াসলি বইটা লেখার আগে ভাবনায় ছিল যে কেউ একজন বৈষ্ণব হলেন, তিনি তো বৃন্দাবনে যাবেন, তিনি মথুরায় যাবেন, দ্বারকায় যাবেন, পুরী চলে এলেন, এটা তো একটা বড় প্রশ্ন আর কি। দুটো তিনটে পয়েন্ট বলার, সেটা হচ্ছে আজকের যে বৃন্দাবনটা আমরা দেখছি সেই বৃন্দাবন কিন্তু তখন আবিষ্কার হয়নি, হারিয়ে গেছিল, মানে যেটা পৌরাণিক বৃন্দাবন আইদার ছিল না অথবা থাকলেও হারিয়ে গেছিল। এই বৃন্দাবন কিন্তু চৈতন্যদেব বা তার টিমরাই কিন্তু, যে বৃন্দাবনটা আজকে আমরা চিনি সেটা ওই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তার আগে লোকনাথ গোস্বামী, এরাই আইডেন্টিফাই করেন। এবং চৈতন্যদেব নিজে গিয়ে বলে এসেছিলেন যে এই জায়গাগুলো লোকেট করে এসেছিলেন, যে এই যমুনার তীরে এই ছিল, সেখানেই পরবর্তীকালে মন্দিরগুলো তৈরি হয়েছে। আজকের বৃন্দাবন অ্যাকচুয়ালি চৈতন্যের হাতেই তৈরি বা তার টিমের হাতে তৈরি। মথুরাটা ছিল, কিন্তু মথুরা তার আগে বেশ কিছু আক্রমণে সব ধ্বংস হয়ে গেছিল। গজনীর সুলতান মামুদের সময় একটা আক্রমণ হয়েছিল মথুরায়, 50,000 মারা গেছিল ওই আক্রমণে, মানে মথুরা তখন তছনছ হয়ে গেছে। আর দ্বারকা, মূল দ্বারকা সমুদ্রের তলায়, এটা কিন্তু আজকে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছে। আজকের যে দ্বারকাটা আমরা দেখি ওটা অরিজিনাল দ্বারকা নয়। তো এটা একটা কারণ, কিন্তু এর থেকেও বড় কারণ ছিল পুরীতে যারা ছিলেন ইম্পর্টেন্ট মানুষগুলো ছিলেন, সেই চৈতন্যদেব এবং তার টিমের একটি বড় আশ্রয়ের দরকার ছিল, টিকে থাকার, সার্ভাইভাল একটা পয়েন্ট ছিল। এর সাথে তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক সম্পর্কও ছিল, কোথায় ধর্মটাকে আমরা করতে পারবো শান্তিতে, কোথাও বাধা পাবো না, এবং কোথায় কোথায় এর সম্ভাবনা বেশি। বেশ কিছু পুরীতে মানুষজন তখন ছিলেন যাদের সাথে অ্যাকচুয়ালি পরোক্ষে বা প্রত্যক্ষভাবে নবদ্বীপের যোগাযোগ ছিল, যেটা খুব একটা হাইলাইটেড হয় না। যেমন চৈতন্যদেব গিয়ে প্রথম যার কাছে উঠেছিলেন, সার্বভৌম বাসুদেব সার্বভৌমের বাবা, উনি বিশারদ, উনি ছিলেন চৈতন্যদেবের মায়ের বাবা, নীলাম্বর চক্রবর্তী, তার সতীর্থ। অ্যাকচুয়ালি শ্রীহট্ট থেকে যখন জগন্নাথ মিশ্র আসছেন তখন উনি শ্বশুরমশাইকে নিয়ে এসেছিলেন সঙ্গে, মানে সচিমাতা যেহেতু জন্মের পরে অনেকগুলো সন্তান মারা গেছিল, সাপোর্টে বাবাকেও নিয়ে এসেছিলেন। নীলাম্বর চক্রবর্তীর সতীর্থ ছিলেন বাসুদেব সার্বভৌমের বাবা। আচ্ছা।
আরেকটা রেফারেন্স বলে দিই, বাসুদেব সার্বভৌমের ভাই, তিনি বিদ্যারত্ন, বিদ্যা বাচস্পতি নবদ্বীপের পাশেই থাকতেন। উনি শিক্ষক ছিলেন, ওনার ছাত্র ছিলেন সনাতন গোস্বামী, যে সনাতন গোস্বামী হুসেন শাহের আন্ডারে দবির খাস মানে সনাতনের সনাতন, দুজনেই কিন্তু উচ্চ পদস্থ লোক ছিল। হুসেন শাহের উচ্চ পদস্থ মানে চিফ সেক্রেটারি ধরতে পারেন, সনাতন গোস্বামী দবির খাস মানে চিফ সেক্রেটারি। দেখুন আমার হাতে সময় কমে আসছে রজতবাবু, আমি এবার ফিরে আসি চৈতন্যকে আপনি আপনার বইতে যতটা না একজন সন্ন্যাসী, যতটা না একজন আধ্যাত্মিক নেতা হিসেবে দেখিয়েছেন, ইন্টারেস্টিংলি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আপনি দেখিয়েছেন যে সেই সমসাময়িক রাজনীতিতে তিনি যথেষ্ট প্রভাব ফেলার চেষ্টা করেছেন, প্রভাব ফেলেওছেন, এবং তার একটা বড় চেষ্টা ছিল যে হিন্দু রাজারা তারাই যেন ভারতবর্ষে রাজত্ব করে। না, ব্যাপারটা ওরম ভাবে আমি দেখাতে চাইনি। যেটা আমি বলতে চেয়েছি, একটা সে সময় হিন্দু রাজাদের অভ্যুত্থানের একটা সম্ভাবনা দিকে দিকে তৈরি হচ্ছিল, কারণ চৈতন্যদেবের প্রধান নবদ্বীপে থাকাকালীন প্রধান যে অদ্বৈত আচার্য, উনি হচ্ছেন রাজা গণেশ, গৌড়ের যে রাজা, মাঝে সুলতান পিরিয়ডের গণেশের উত্থান হয়েছিল, যে মন্ত্রী তার প্রমোট করেছিলেন মন্ত্রণা দিয়ে নারিয়াল, তার বংশধর ছিলেন অদ্বৈত আচার্য। ফলে ওই এটা ঠিক হিন্দু মুসলমান অ্যাঙ্গেলে না দেখে বিদেশি মানে তুর্কি বা আফগান, এরা তো বিদেশি, ভারতীয় যে কালচারটা দখল করে নিচ্ছিল এই বিদেশিরা এসে, হাবশি রাজা, হাবশি সুলতান, হাবশি মানে আবিসিনিয়া, ওখানকার হাবশি সুলতানরা এসে রাজত্ব করছে, এগুলো নিতে পারছিল না স্থানীয়রা, ফলে একটা উত্থানের সম্ভাবনা হচ্ছিল। এর মূল কেন্দ্রটা ছিল অ্যাকচুয়ালি বিজয়নগর, অন্ধ্র নয়, বিজয়নগর কর্ণাটক। আচ্ছা, কারণ বিজয়নগরকে তখন লড়তে হচ্ছিল বাহমনি কিংডমের সাথে। বাহমনি সুলতানরা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, বাহমনি সুলতান যারা পরে 5টা ভাগে ভাগ হয়ে যায়, এই গোলকুন্ডা, আহমেদনগর, বেদার, বাহমনি সুলতানরা এশিয়ার প্রথম যারা গান পাউডার ইউজ করেছিল, মানে তার আগে পর্যন্ত ওই তরোয়াল সব চলতো আর কি। বলা হয় বাবর কামান নিয়ে এসছে, কিন্তু বাহমনিরা গান পাউডার ইউজ করেছিল যুদ্ধে তারা। তো বিজয়নগর এর তখন কৃষ্ণদেব রায়, এবং তার সম্পর্ক আছে, তার যে গুরুদেব ব্যাস রায়, তিনি ছিলেন ওই মাধ্যাচার্য বৈষ্ণব সম্প্রদায়ের একজন। কৃষ্ণদেব রায় কিন্তু প্রথম চেয়েছিলেন যে একটা বড় হিন্দু কিংডম তৈরি হোক, এর রেফারেন্স পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে ওনার প্রথম প্রবলেম ছিল পুরী, কারণ পুরী উড়িষ্যার সাথে ওদের যুদ্ধ রেগুলার চলতো, মানে ওদিকে বাহমনি, তখন তো ওইভাবে ধর্মভিত্তিক হতো না, এই রাজার সাথে ওই রাজার যুদ্ধ, ওদিকে বাহমনির সাথেও যুদ্ধ হচ্ছে, এদিকে উড়িষ্যার সাথেও যুদ্ধ হচ্ছে, ওদিকে অন্ধ্রের এই রাজা মন্ত্রী এদের সাথেও যুদ্ধ হচ্ছে। তো যুদ্ধগুলো বন্ধ করে একটা মিলনের দরকার ছিল। এইখানে কিছুটা দূতের কাজ করেছিলেন চৈতন্যদেব, রাজনৈতিক দূত, এবং গোপনে, মানে এটা উনি প্রকাশ্যে আনতে চাননি এই পরিচয়টা, মানে উনি উভয় পক্ষকেই নানাভাবে পাশাপাশি রাখতে চেয়েছিলেন, এবং এর একটা বড় প্রভাব রাজনৈতিক ক্ষেত্রে দেখা গেছিল। এই যে তিনি প্রায় 23 বছর রয়ে গেলেন পুরীতে, আমি আপনার বইতে দেখছি যে তিনি পুরীতে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই পুরী ছেড়ে দক্ষিণে চলে যান, এবং প্রায় 20 মাস পরে তিনি আবার পুরীতে ফেরত আসেন, এবং একা গিয়েছিলেন। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমি হাইলাইট করতে চেয়েছিলাম, কারণ দক্ষিণ ভারতে গিয়ে ঘুরে আসতে 5-6 মাস লাগার কথা, 20 মাস উনি কি করলেন? ওইটা একটা পিরিয়ড যেটা কেউ কেউ বলছে যে ওনার দাদার দর্শন পেয়েছিলেন উনি, মানে এই যে দক্ষিণ ভারতের একটা বৈষ্ণব ভক্তিবাদ ওখান থেকেই চলছিল, রামানুজ ইত্যাদি, ওনার দাদা যার সন্ন্যাস নেওয়ার পর শঙ্করারণ্য নাম হয়েছিল, অরণ্য আর কি, শঙ্কর অরণ্য। কেউ বলে দাদার সাথে দেখা হয়েছিল, কেউ বলে দাদা দেহ মারা গেছিলেন, দাদার রেফারেন্সগুলো পেয়েছিলেন, এবং কৃষ্ণদেব রায়ের সাথেও গোপনে দেখা করেছিলেন, এবং উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তার সাথে কিভাবে টাই আপ করা যেতে পারে এই পরিকল্পনাগুলো করেছিলেন। কেউ কেউ বলেন উনি নাকি গুজরাট পর্যন্ত চলে গেছিলেন। এগুলো বিভিন্ন বই আছে,
যে বইগুলো গৌড়ীয় সম্প্রদায় অস্বীকার করে যে এগুলো জাল পুস্তক, এগুলো সত্যি নয়। আপনার এই প্রসঙ্গেই আপনি যে জায়গায় শেষ করলেন, দুটো পয়েন্ট আমার কাছে চলে আসছে মাথায়, যদিও আমি যে ধারাবাহিকভাবে এগোতে চাইছি তার সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত নয়, কিন্তু তবু একটা হচ্ছে যে কোথাও এই ধরনের রেফারেন্স কি বৈষ্ণব সাহিত্যে আছে যে নানক, যিনি শিখ সম্প্রদায়ের প্রায় বলা যায় স্রষ্টা, তিনি শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, সেই গুরু নানক নাকি পুরীতে এসেছিলেন। আবার আরেকজন কবির, তিনিও নাকি পুরীতে এসেছিলেন। আচ্ছা, এইখানটা একটু বলি। এই যে বৈষ্ণব সাহিত্য, এর কতগুলো ভাগ আছে। একটা হচ্ছে গৌড়ীয়, মানে বাংলার বৈষ্ণব কবিরা লিখেছেন। একটা হচ্ছে উড়িয়া, তখনকার ওনারা লিখেছেন। চৈতন্যদেবের অনুগামী পঞ্চসখা, যারা কিনা অ্যাকচুয়ালি বৌদ্ধ ছিল, গোপন বৌদ্ধ, তাদের সম্প্রদায় বেশ কিছু গ্রন্থ লিখেছে। বাঙালি যারা লিখেছেন তাদের লেখাতেই রেফারেন্স নেই, কিন্তু উড়িয়ায় যারা লিখেছেন, মানে তারাও 400-500 বছর আগে লিখেছেন, তাদের বইতে আছে কবির এবং নানকের কথা, তাদের সাথে চৈতন্যদেবের সাক্ষাৎ হয়েছিল। তারা কি প্রভাবিত হয়েছিলেন চৈতন্যের এই দর্শন? সে কথা বলেনি, কিন্তু একটা সংকীর্তনে নানক ছিলেন বা মন্দিরে নানকের সাথে চৈতন্যদেবের দেখা হয়েছিল, এই কথাগুলো বলেছেন। কিন্তু তারা কেউ কার দ্বারা প্রভাবিত হয়েছেন বলা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কবির তো সম্ভবই নয়, কারণ কবির বয়সে বড় ছিলেন অনেক। কবির তাও অনেক আগে থেকেই ধর্মপথে চলে এসছেন, মানে চৈতন্যদেব অনেক ছোট। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি এখান থেকে আমার মাথায় এসেছিল, সেটা হচ্ছে যে বারবার আপনি যে বৈষ্ণব সম্প্রদায় বা চৈতন্যের এই আন্দোলন সম্পর্কে যে যে পয়েন্টগুলো ছুঁয়ে যাচ্ছেন, আজকের বৈষ্ণবের সঙ্গে প্রায় মেলাতে পারছি না। আপনি বলছেন বৈষ্ণব কেন বিনয়ী হবে, আমরা তো তাদের এইরকম চেহারাতেই দেখি। তাহলে আমাকে ইসকন নিয়ে কথা বলতে হয়। মানে এই যে আজকের গৌড়ীয় সম্প্রদায়, এর গৌড়ীয় মিশন, এগুলো তো বেশি দিনের নয়। 1918 সালে ভক্তি বিনোদ, যিনি, ওনার নাম অ্যাকচুয়ালি কেদারনাথ দত্ত, মানে আরেকজন দত্ত, নরেন্দ্রনাথ দত্তের মতো, বিবেকানন্দের মতো, উনি প্রথম এই আন্দোলন শুরু করেছিলেন। উনি কিন্তু আমাদের একজন ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্রের মতো, ব্রিটিশ পিরিয়ডে। বাহ। উনি সেখান থেকে অনেকদিন চাকরি করার পর ওনার মাথার মধ্যে আসেন যে চৈতন্যদেবের সম্পর্কে যা কিছু চলছে সেটা সঠিক নয়, কোথাও কোথাও তন্ত্র মিশে রয়েছে। উনি 1885, খুব ইন্টারেস্টিং, এই সালটা কংগ্রেস স্থাপন হয়েছিল। 1885 সালে উনি একটি পত্রিকায় প্রথম লেখেন যে বৈষ্ণব ধর্মের সাথে তন্ত্রের সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। উনি প্রথম দিকে একদমই সেটা স্বীকৃতি পাননি। তারপর উনি চাকরি ছেড়ে দিয়ে উনি বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রচার করতে শুরু করেন। তারপরে ওনার ছেলে বিমলা প্রসাদ দত্ত, যাকে বৈষ্ণবরা, ভক্তরা তাকে চেনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে, উনি গৌড়ীয় মঠ স্থাপন করলেন, চৈতন্য মঠ, মায়াপুরে। সেখান থেকে ভক্তি আন্দোলন শুরু হলো, যারই একটা অফশুট ব্রাঞ্চ হচ্ছে ইসকন। এবং মায়াপুরে স্থাপন করা এই সম্প্রদায়, তারা বলেছিল যে নবদ্বীপ নাকি এই নবদ্বীপ নয়, অরিজিনাল চৈতন্যদেবের জন্ম হয়েছিল মায়াপুরে, এইসব করে। এবং তারা একটা তাদের মতো করে শুদ্ধিকরণ প্রক্রিয়া করেছেন। আজকের আমরা শিক্ষিত সমাজ যে চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণব সম্প্রদায় সম্পর্কে যা যা কিছু জানি, এটা ইনাদের প্রচারের একটা ফল। এই জাস্ট 100 বছরে, এই 100 বছর আগেকার বৈষ্ণব সম্পর্কে ধারণা সম্পূর্ণ অন্য ছিল, একটু অন্যরকম ছিল। সম্পূর্ণ তো নয়, একটু অন্যরকম ছিল। এখানে একটু বুঝতে হবে যে বৈষ্ণব মানে বিষ্ণু। অ্যাকচুয়ালি এখন যে কনসেপ্টটা এসছে, সেখানে দেখবেন শ্রীকৃষ্ণ থেকে শুরু হচ্ছে, মানে বৈষ্ণব সম্প্রদায়। মানে আপনি ইস্কনে গেলে দেখবেন শ্রীকৃষ্ণ, তারপরে তার অবতার চৈতন্যদেব। তো শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, অন্য বিষ্ণু অবতাররা কোথায় গেলেন আর কি? মানে বিষ্ণুর তো 10 অবতার, সেই কুর্ম অবতার, বামন অবতার সব ধরতে হবে যদি মানতে হয়। আমি যদি একজন বৈষ্ণব বলি, তাহলে বিষ্ণুর ভাগবতে যে 10টা অবতার বলা আছে সেগুলো তো ওনারা বলেন না। তো কনসেপ্টে অনেক তফাৎ আছে আর কি। বেশ, আমি আবার শ্রী চৈতন্যে ফিরে আসি। চৈতন্য দক্ষিণে গেলেন, আপনি বলছেন 20 মাস ছিলেন, এবং কেন 20 মাস সেখানে তিনি কাটালেন সেটার কোনো সঠিক উত্তর পাওয়া যায় না। তারপরেও তিনি যে ফিরে আসলেন, বলি, এখানে গোবিন্দ দাসের কর্চা বলে একটি বই আছে, যিনি নাকি চৈতন্যদেবের সঙ্গে গেছিলেন। উনি
লিখেছেন পুঁথি, সেই পুঁথিটাকে গৌড়ীয় সম্প্রদায় স্বীকার করে না। সেখানে কি তিনি কোনো উল্লেখ করেছেন? অনেক অনেক জায়গায় উল্লেখ করেছেন, এখানে গেছে এখানে গেছে। তো পরে বলেন না, চৈতন্যদেবের সাথে কেউ যায়নি, এই নিয়ে একটা বিতর্ক রয়েছে আর কি। এবং ওই যেটা আপনি বলছেন বিতর্কিত, সেই বইতে চৈতন্যদেবের সঙ্গে কৃষ্ণদেব রাওয়ের দেখা হয়েছে না, সেটা বলা নেই সেরকম কিছু, বা তিনি কোনো রাজনীতিতে অংশ নিয়েছিলেন সেরকম কোনো না। চৈতন্যদেব অদ্ভুত, ওই যে মাঝে একটু বললাম, উনি একটু ইতিহাসের অ্যাঙ্গেল থেকে নয়, তবু বলছি, উনি সিংহ রাশি এবং ইংরাজি মতে অ্যাকোয়ারিয়ান। এই ধরনের মানুষের ক্যারেক্টারিস্টিক্সগুলো হয়, স্বাধীন চেতা হয়, একটু গোপনে কাজ করে, নেতৃত্ব দেয় এবং একরোখা হয়। কতটা সত্যি মিথ্যা আমি জানি না, মানে সার্চ করে এরকম দেখা গেছে। উনি কিন্তু মাঝে মাঝেই ভ্যানিশ হয়ে যেতেন। মানে উনি পুরীতে ঢোকার আগে একদিনের জন্য জাজপুরে ভ্যানিশ হয়ে গেছিলেন। মানে পুরো দলবল নিয়ে প্রথমবার যখন যাচ্ছেন জাজপুরে, একদিনের জন্য হঠাৎ উনি নিরুদ্দেশ হয়ে গেছিলেন। একদিন পরে উনি ফিরে এসেছিলেন। এবং সেদিনের কথা ভাবুন, যখন কমিউনিকেশন সিস্টেম কিছু নেই, একটা দল কত দূর থেকে পায়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে উনি নেই, উনি লিডার, সারাদিন ধরে সবাই খুঁজেছে, একদিন পরে উনি আবার ফেরত এসছেন। মাঝে মাঝে নানা রকম গোপন অ্যাক্টিভিটি করতেন। এবার এই জাজপুরে হারিয়ে যাওয়াটাও খুব ইন্টারেস্টিং। কেন জাজপুরে হারালেন? সেখানে কেউ কেউ বলে যে চৈতন্যদেবের পরিবার নাকি উড়িষ্যা থেকে এসেছিল, জাজপুরে তার অনেক আত্মীয় স্বজন ছিল। কেউ বলে ওখানে একটি বিরজা ক্ষেত্র রয়েছে, শক্তি ক্ষেত্র 51 পীঠের একটি। এরকম উনি দক্ষিণ ভারত বহু জায়গায় উনি মাঝে মাঝে হারিয়ে যেতেন। শক্তি ক্ষেত্র মানে শক্তি ক্ষেত্রের মানে উনি কি শক্তি সাধনা করেছেন? না না না, তা বলছি না। আমি বলছি উনি তান্ত্রিকতার সঙ্গে যদি কোনো কিছু একটা রিলেশন আছে, সেখানে হয়তো কোনো বিশেষ সাধুর সাথে সাক্ষাৎ করতেন। তবে তিনি শিব পুজো করতেন খুব। অবশ্যই শিব পুজো করতেন, তন্ত্র সাধনা করতে পারেন বলছি, আমি কনফার্ম বলতে পারি না, কিন্তু যা যা উপসম্প্রদায়ের লেখা পাওয়া যায় তারা বলেন করেন। কিন্তু সেই উপসম্প্রদায়ের লেখাগুলো তো গৌড়ীয় সম্প্রদায় স্বীকার করেন না। আরেকটা কথা বলে রাখি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি যে পুঁথিগুলোর কথা বলছি এগুলো কিন্তু বিশ্বভারতী, ক্যালকাটা ইউনিভার্সিটি, এশিয়াটিক সোসাইটি, এরকম বহু জায়গায় রয়েছে। আমি নিজে গিয়ে বহু জায়গায় এই পুঁথিগুলো পড়েছি। পুঁথিগুলো আছে, কিন্তু পুঁথিগুলোর অস্তিত্ব আছে। এই পুঁথিগুলোকে গৌড়ীয় সম্প্রদায় জাল বলে। বেশ, আমি আবার শ্রী চৈতন্যের প্রসঙ্গে ফেরত আসি। তিনি যে খুব একরোখা এবং আবেগপ্রবণ ছিলেন, এটা একটা বড় প্রমাণ হচ্ছে প্রথম তিনি পুরী পৌঁছে মন্দিরে যেতে যান, গর্ভগৃহে প্রবেশ করার সময় বাধা পান। সে সময় তিনি পাণ্ডাদের যিনি প্রধান তাকে প্রায় আঘাত করে সরিয়ে দিয়েছিলেন। এই সম্পর্কে কতটুকু রেফারেন্স আছে? অনন্ত প্রতিহার, যে কিনা পরবর্তীকালে ওনার অনুগামী হয়ে গেছিলেন। উনি হচ্ছেন প্রতিহারদের হেড। মানে মন্দির এখন যেমন প্রশাসনিক, পুরী গেলে দেখবেন সিকিউরিটি গার্ড আছে, তো রাজাদের আমলেও সিকিউরিটি থাকতো। মানে পুরী মন্দির তো খুব বিখ্যাত, তাদের প্রতিহার বলা হয়, প্রতিহারী। অনন্ত প্রতিহার তাদের হেড ছিল এবং খুব বলশালী ছিলেন আর কি। তিনি পরে চৈতন্যদেবের অনুগামী হয়ে যান আর কি, ভক্ত হয়ে যান। কিন্তু তাকে বাধা দিয়েছিলেন চৈতন্যকে ঢুকতে? তখন তো চিনতেন না। মানে প্রথমবার মানে ওদের তো যে কোনো মন্দির দেখবেন তার একটা সিস্টেম থাকে, এতটার সময় দরজা খুলবে, এতটার সময় প্রবেশ করতে পারবে, এইভাবে ঢোকো। তো চৈতন্যদেব আবেগধর্মী মানুষ ছিলেন, এত দূর পায়ে হেঁটে এসছেন, 3 মাস ধরে হেঁটে এসছেন। মন্দিরে গিয়ে জগন্নাথ হে প্রভু বলে আবেগে ধাক্কা দিয়ে নিয়মকানুন না মেনে চলে গেছেন। তাতে পাণ্ডারা তাকে বেশ প্রহার করেছিলেন এবং উনি অচৈতন্য হয়ে গেছিলেন। ওনার দেহ, মানে অচৈতন্য অবস্থায় দেহ সার্বভৌমের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। এসব অনেক কথা বৈষ্ণব গ্রন্থে আছে। কিন্তু তারপরে তিনি আর কখনো গর্ভগৃহে ঢোকেননি। 23 বছর ছিলেন। 23 বছরে উনি প্রবেশ করেননি, রেফারেন্স তাই বলছে, শেষ দিন ছাড়া। প্রথম প্রশ্ন হচ্ছে 23 বছর কেন একজন সন্ন্যাসী একই জায়গায় থাকলেন? সন্ন্যাসী তো 3 রাত্রির বেশি এক জায়গায় থাকেন না। ওই যে বললাম কপট সন্ন্যাসী, মানে আদৌ কি উনি সন্ন্যাসী ছিলেন, এইটাই তো প্রশ্ন। কিন্তু 23 বছর তিনি থেকে গেলেন, এটার কি কারণ যে ওইখানে তিনি তার মত প্রচার করতে পেরেছিলেন, কোনো বাধা পাননি, রাজ অনুগ্রহ পেয়েছিলেন? আমি একটু আগে বলি, একটা বললাম ওই কেশব ভারতী বলেছিলেন 50 বছর হলে ওনাকে সন্ন্যাস দেবেন আর কি। তো উনি ওই কারণে ছিলেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে উনি যে ধর্ম আচরণ করছেন, এমন একটা জায়গা চাইছেন যেখানে আনডিস্টার্ব থাকবেন। তো
তো সেক্ষেত্রে পুরী খুব ভালো জায়গা ছিল। তার কারণ হচ্ছে পুরীর প্রশাসনিক হেড যিনি রাজার কাশী মিশ্রের বাড়িতে উনি থাকতেন, যেটা গম্ভীরা বলে, ওটা কাশী মিশ্রের বাড়ি। কাশী মিশ্র সে সময় পুরী পুরো প্রশাসনের হেড, মন্দির হেড। রামানন্দ রায় যে কিনা রাজা মন্দিরতে ছিল, তাকে দেখা করলেন, উনি ফিরে এলেন। চৈতন্যদেবের প্রধান যে দুজন অনুচর, বা একজন স্বরূপ দামোদর, একজন রামানন্দ রায়, এই রামানন্দ রায় নিজে একজন প্রশাসক, কিন্তু তাকে প্রতাপরুদ্র পুরীর মন্দিরের দেখভালের দায়িত্ব দিয়েছিল। এবং পুরীর মন্দিরের গুরুত্বপূর্ণ পদাধিকারী বহু লোক চৈতন্যদেবের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছিল। এই অনন্ত প্রতিহার যেমন বললাম, পরিছা বলে একটা সম্প্রদায় যারা মন্দিরের বিভিন্ন সিকিউরিটি ইত্যাদি দেখে, তাদের জনার্দন পরিছা, এরা সব চৈতন্যদেবের অনুগামী হয়ে পড়েছিলেন। মানুষটা তো ভালো ছিল, মানুষটার তো চাহিদা কিছু ছিল না। কিন্তু খুব ইন্টারেস্টিংলি তিনি প্রথম দিন তিনি না জানিয়ে ঢুকছেন, বাধা পেলেন, সেই বাধা সরিয়ে ঢুকে গেলেন, আর তারপর সেই দিনই গেলেন গর্ভগৃহে, যেদিন তারপর থেকে আর তার খোঁজ নেই। কেন? মাঝখানে তো তিনি গর্ভগৃহে যাননি কখনো। উনি, আপনি শুরু করলেন নেতাজি সুভাষ বসুকে দিয়ে, তা আমরা অনেকে বিশ্বাস করি যে এই অন্তর্ধানের নাটক নেতাজি রচনা করেছিলেন। চৈতন্যদেবও এই নাটক উনি নিজেই রচনা করেছিলেন। উনি সন্ন্যাসের প্রস্তুতি নিচ্ছিলেন, এবং যে বৈষ্ণব আন্দোলন উনি গড়ে তুলছিলেন, নবদ্বীপ থেকে অদ্বৈত আচার্য খবর পাঠিয়েছিলেন যে বাউল আউলকে বলে দিও বাজারে না বিকায় চাউল, এসব কিসব তরজা টরজা করে পাঠিয়েছিল। মানে অতএব আর এটা আর হচ্ছে না, এবার তুমি তোমার পথে যেতে পারো। এবং বিভিন্ন রেফারেন্সে উড়িয়া ভাষী যারা তৎকালীন, তাদের রেফারেন্সে পাওয়া যাচ্ছে উনি একান্তে মিটিংও করেছিলেন বৈষ্ণবদের সাথে যে এবার আমি অন্তর্ধান হব। এবার উনি ততদিনে যেহেতু প্রায় 23 বছর ওখানে, মাঝে বৃন্দাবন গেছিলেন, এত পপুলার হয়ে গেছিলেন উনি, আমি নেই আর ধরাধামে এটা প্রচার উনি ইচ্ছা করেই করেছিলেন, না হলে ওনাকে ওই সন্ন্যাস জীবন সাধন ভজন ওনার ডিস্টার্ব হতো। মানে এত ভক্ত, সারা ভারত থেকে ভক্ত লোকজন, চৈতন্যদেব পপুলার হয়ে গেছিলেন। এমনি সুপুরুষ ছিলেন, দেখতে সুদর্শন ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, এবং নির্লোভ ছিলেন। আহার বিহার কোনো, অনেক ক্ষেত্রে আমরা দেখি না সাধু সন্ন্যাসী ভোগী বিলাসী হয়ে যান, তা তো নয়। সর্বগুণে গুণান্বিত একজন মানুষ, রূপবান মানুষ, শিক্ষিত মানুষ। তা সবাই যেই কাছে আসতো অধিকাংশই তার ভক্ত হয়ে যেত। ভক্ত মিন্স শিষ্য নয় আর কি, অনুরাগী, অনুগামী হয়ে যেত। ওনার মতো মানুষকে উনি নিজেকে লুকিয়ে রাখা সম্ভব হতো না আর কি। ফলে এই মৃত্যুর নাটকটি উনি রচনা করেছিলেন, এ কথাই আমি বইতে নানা তথ্য দিয়ে বলার চেষ্টা করেছি। কিন্তু ওনার মানে জীবন অবসান যদি আমি বলি, 3 রকম থিওরি তো পাওয়াই যাচ্ছে। ওই জগন্নাথে বিলীন হয়ে যাওয়ার মতো অলিক আলোচনায় আমি যেতে চাইছি না। এক হচ্ছে তাকে পান্ডারা মেরে ফেলেছিলেন, 2 হচ্ছে তার পায়ে চোট লেগেছিল এবং সেই পায়ের চোট সেপটিক হয়ে গিয়ে তিনি মারা যান, আর 3 হচ্ছে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন এবং সমুদ্র থেকে পরে তার বডি পাওয়া যায়। হ্যাঁ, প্রথমটা বলি, পান্ডারা মেরে ফেলেছিল এরম কথা কোথাও নেই। এগুলো আধুনিক কনসেপ্ট আর কি। মানে পুরনো বাংলা, উড়িয়া, বিভিন্ন ভাষায় যত প্রাচীন গ্রন্থ আছে, ওনাকে মেরে ফেলা হয়েছিল এই তত্ত্ব কোথাও নেই। আচ্ছা। পায়ে ইটে আঘাত লেগেছিল, অসুস্থ হয়েছিলেন, এই তত্ত্ব দুটি, আমি সবগুলো কিন্তু 300, 400, 500 বছর আগেকার বইগুলোর কথা বলছি। 300, 400 মানে ধরুন সম্প্রদায়ের শিষ্য, গুরুর থেকে শিষ্য শুনেছে, সেই হিসাবে চৈতন্যদেবের পিরিয়ডের 50 বছর পরে কেউ লিখছে। চৈতন্যদেবের সাক্ষাৎ যে করেছে তার শিষ্য গুরুর থেকে শুনেছে। এই অর্থে আমি আরও 100 বছর বাড়তি ধরলাম আর কি। সেই পুরনো দিনের লেখায়, দুজনের লেখায় পায়ে ইটেরা, মাধব পট্টনায়ক আর জয়ানন্দ। মাধব পট্টনায়ক হচ্ছে রামানন্দ রায়ের মানে কর্মচারী ছিল আর কি। রামানন্দ রায় তো প্রশাসক ছিল রাজামন্ত্রী, তার কর্মচারী মাধব পট্টনায়ক, তিনি অনেক কিছু জানতেন। হত্যা কথা কোথাও লেখা নেই, আর বিলীন তত্ত্ব আছে, আর সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা আছে। সেই তত্ত্ব রাখালদাস বন্দ্যোপাধ্যায় অনেক, মানে আমাদের মহেঞ্জোদড়ো যিনি আবিষ্কার করেছেন, ইনি এবং আর কয়েকজন অনেক আগেই খণ্ডন করেছেন। কারণ
সমুদ্র থেকে উদ্ধার করেছিল আর কি। উনি সত্যি একবার সমুদ্রে প্রায় ডুবন্ত হয়েছিল, কিন্তু জেলেরা উদ্ধার করেছিল এবং তিনি বেঁচে যান। বেঁচে যান। তারপরেও দীর্ঘদিন ছিলেন, সেটা কৃষ্ণদাস কবিরাজের বইতেই আছে। কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে খুব মানে চৈতন্যের আকর গ্রন্থের দুটোর একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত, যেটা কৃষ্ণদাস কবিরাজ, আরেকটা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। এই দুটো মেন বই, কিন্তু বাকিগুলো অত পপুলার নয়। কিন্তু তারপরেও আমরা দেখছি একজন গবেষক পুরীতে মারা গেলেন, সেটা নিয়ে আলোচনা শুরু হলো। তিনি পেয়ে গেছিলেন খোঁজ চৈতন্যকে কোথায় মারা হয়েছে। আমি তার রেফারেন্সেই বলছি যে সেটা নিয়ে আবার নতুন করে এই প্রসঙ্গ সামনে এসেছিল যে পান্ডারা জানতে পেরে গেছিল তিনি হয়তো আসল খবর পেয়ে গেছেন, সেই জন্য তাকেও মেরে দেওয়া হলো। এই আলোচনাটা হয়েছিল। জয়দেব মুখোপাধ্যায় নিজে একজন সাধক শ্রেণীর মানুষ ছিলেন। উনি আনন্দময়ী মায়ের আশ্রমে থাকতেন, উনি ওনার মাও থাকতেন। আনন্দময়ী মায়ের আশ্রম রয়েছে পুরীতে, কখনো একটু খোঁজ করলেই পাবেন। উনি অপাঘাতে মৃত্যু হয়েছিল, এই ঘটনা সত্যি। কিন্তু সেই মৃত্যুর সাথে এই চৈতন্যদেবের গবেষণার সম্পর্কটা নেই বলেই আমার ধারণা, আমার বইতে বলেওছি আর কি। এটা আলাদা সাবজেক্ট, এটা আলাদা সাবজেক্ট। উনি ওনার যে বইটা কাহা গেলে তোমা পাই, খুব পপুলার বই, ভীষণই পপুলার বই। ইন্টারেস্টিং হচ্ছে সেই বইটের উনি নাকি তারই সেকেন্ড পার্ট লিখছিলেন, হ্যাঁ এরকম একটা কথা বলা হয়। কিন্তু প্রথম পার্টের নিয়ে আমার দু একটা কথা বলার। একটা হচ্ছে প্রথম পার্টটা উনি যেখানে শেষ করেছিলেন সেখানে চৈতন্যদেব মারা গেছে এটাও যেমন বলেছিলেন, আরেকটি তথ্য দিয়ে বলেছিলেন চৈতন্যদেবকে পরে কোথায় দেখতে পাওয়া গেছিল সে কথাও বলেছিলেন। মানে শান্তি মাই বলে একজনকে দিয়ে বলছেন চৈতন্যদেব মারা গেছে, এটা কিন্তু কনফার্মলি উনি বলেননি বইটা। আর সমস্ত রকম উইথ ডিউ রেসপেক্ট, উনি নিজে সাধক মানুষ ছিলেন এবং ভালো লেখক ছিলেন, কিন্তু আসলে উনি একটি উপন্যাস লিখেছিলেন। উনি মানে কোনো তথ্য প্রমাণ কিছু দেননি। চৈতন্য অন্তরিত হয়েছিলেন, আপনি যেটা বলতে চাইছেন, নিজের ইচ্ছায় নিজেই এই নাটক করে এবং সম্পূর্ণভাবে সন্ন্যাস নিয়ে তিনি সেখান থেকে চলে যান। এর পরে কোথাও কোনো রেফারেন্স আছে চৈতন্যকে দেখা গিয়েছে? 5-6টি রেফারেন্স রয়েছে। আচ্ছা, আসামের রয়েছে, পূর্ব ভারতের রয়েছে, দক্ষিণ ভারতের রয়েছে। ইন্টারেস্টিং যেটা একটু বলবো, আমি কৃষ্ণদেব রায়ের কথা বললাম। কৃষ্ণদেব রায়ের পরে বিজয়নগরের রাজা হয়েছিলেন অচ্যুত রায়, তার ভাই। একটি ডকুমেন্ট পাওয়া গেছে, এই বইতে আছে, যে 2টি গ্রাম দান করা হয়েছিল চৈতন্যদেবকে, অচ্যুত রায়। এবার অচ্যুত রায় তো অনেক পরে রাজা হয়েছে, তো এই গ্রাম কবে চৈতন্যদেবকে দান করলেন? এবার উনি থাকতেন উড়িষ্যায়, গ্রাম দান করা হচ্ছে কর্ণাটকে। বোঝাই যাচ্ছে যে চৈতন্যদেবের সাথে একটা সম্পর্ক ছিল, না হলে হঠাৎ বিজয়নগর কর্ণাটকের রাজা চৈতন্যদেবকে 2টো গ্রাম দান কেন করবে? বা ওখানে কিছু একটা অ্যাক্টিভিটি নিশ্চয়ই থাকবে, গ্রাম শুধু শুধু দান কেন করবে? দান তো অনেক কিছুই করতে পারে। 2টো গ্রাম, আপনি বলছেন সে সময় সন্ন্যাসী চৈতন্য হয়তো ওখানে ছিল, কিছু একটা ছিল, বা ওনার সম্প্রদায় ভিত্তিক কিছু কাজকর্ম ছিল। কিন্তু এই ডকুমেন্টটি পাওয়া গেছে, 2টো গ্রাম দানের কিন্তু ঐতিহাসিক ডকুমেন্ট পাওয়া গেছে। খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় আরো 1 ঘন্টা আমি আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের এখানে থামতে হবে। চৈতন্য রহস্যের সমাধান হয়েছে এটা বোধহয় বলার জায়গায় আমরা আসিনি, সবই সম্ভাবনা। 500 বছর আগের ঘটনা, কিন্তু নিঃসন্দেহে একটা অন্য আলো আপনি এই গোটা রহস্যটার উপর ফেলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। গবেষক লেখক রজত পাল আমাদের সঙ্গে ছিলেন, যিনি চৈতন্য শেষ কোথায় এই গ্রন্থে শ্রী চৈতন্যকে অন্য আঙ্গিকে দেখার চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন হাই নিউজ।